কক্সবাজার বান্দরবানে ঢল ও পাহাড় ধসে ৬ জনের মৃত্যু। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক লাখ মানুষ পানিবন্দী, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। পানি নিয়ে কষ্ট পাচ্ছি, বাট আমরা খাওয়ার পানি পাচ্ছি না। মানে সজাগ না থাকলে রাত্রের মধ্যে অনেক লোকজন মারা যেত। বাড়ি থেকে কিছু নিতে পারছি না, শুধু ভিজা কাপড় নিয়ে এখানে চলে আসছে আশ্রয়কেন্দ্র। এখানে অনেক কেউ না খাইয়ে কষ্ট পাইতেছে এবং কি রোদও কেউ রাখতে পারছে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। এই রাস্তায় খালি পানি, বর্ষা নামলেই পানি। 2, 4, 5, 10টা অবৈধ দখলদারির কারণে হাজার হাজার বাড়িঘর পানিবন্দী হয়ে এক মাজা পানি তোলে। কালকে বিকালেও আমরা এক মাজা পানি তুলেছিলাম, সারা রাত আমরা পানিতে ছিলাম। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে স্থানীয় প্রশাসনের অভিযান। পুরো বর্ষা মৌসুমে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা। ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তারে ভূমিকা রাখায় নায়েক রাজ্জাককে অপহরণ করে বিজেপি। চালানো হয় হামলাও, চিকিৎসার জন্য আনা হচ্ছে পিলখানায়। ভৌগোলিক কারণে দেশে মাদক প্রতিরোধ বড় চ্যালেঞ্জ, মত সংশ্লিষ্টদের। জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। মাদক পাচার প্রতিরোধ দিবসে বর্ণাঢ্য র্যালি। ওয়েবসাইট হ্যাকড হওয়ায় প্রকাশ হয়নি 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল। কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতাকেই দুষছেন অভিভাবক শিক্ষার্থীরা। এবং দিনাজপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ধরিয়ে দিলেও অভিযুক্ত 2 যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ, দাবি পরিবারের। মামলা প্রত্যাহারের হুমকি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে 8 উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 2 লক্ষাধিক মানুষ। প্লাবিত এলাকা থেকে পানিবন্দীদের স্থানীয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় পানি ওঠায় সারা দেশের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার জেলার 8 উপজেলার চারদিকে শুধু পানি আর পানি। শতাধিক গ্রাম এখন পানির নিচে। এতে পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছেন 2 লক্ষাধিক মানুষ। বিশেষ করে রামু উপজেলায় প্লাবন ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করেছে লোকালয়ে। ফলে ভিটে মাটি ছেড়ে অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। শুধু বাড়িঘর নয়, কক্সবাজার উপজেলা পরিষদের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমার বাচ্চাকে কষ্ট করে পাঠাই দিয়েছি, পিকআপের উপরে করে বৃষ্টিতে ভিজে ভিজে পাঠাই দিয়েছি। পানি নিয়ে কষ্ট পাচ্ছি, বাট আমরা খাওয়ার পানি পাচ্ছি না। মানে সজাগ না থাকলে রাত্রের মধ্যে অনেক লোকজন মারা যেত। মানুষ অর্ধাহারে অনাহারে কষ্ট পাচ্ছে, ঘরের চালা পর্যন্ত ডুবে গেছে। কিন্তু দায়িত্বশীল কেউ এখানে ভূমিকা রাখবে সেটা আমরা আশা করি, কিন্তু এখনো কাউকে দেখা যাচ্ছে না। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে স্থান সংকট। আর রমজান মাস হওয়ায় পর্যাপ্ত খাবারের অভাবে রোজা রাখতে পারছেন না আশ্রয় কেন্দ্রের অনেক মানুষ। আমরা বাড়ি থেকে কিছু নিতে পারছি না, শুধু ভিজা কাপড় নিয়ে এখানে চলে আসছে আশ্রয়কেন্দ্র। এখানে অনেক কেউ না খাইয়ে কষ্ট পাইতেছে এবং কি রোদও কেউ রাখতে পারছে না। অনেক লোকজন এসেছে, যেখানে আশ্রয় কেন্দ্রে থাকার মতো ব্যবস্থা নেই, এমন লোকজন আসছে। এদিকে এখন পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ায় পানিবন্দী মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। রামুর সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে পানি, এটা বলা যায় 90% গরিব পানি। খুব মানবিক বিপর্যয় শুরু হয়ে গেছে রামুতে। ত্রাণ সামগ্রী সরকার থেকে পাই নাই, আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করছি, আর কিছু বিত্তবানরা আমাদের এগিয়ে আসতেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত 210 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। আর জেলার 3টি প্রধান নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে 3 জন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন। এছাড়া সদরে পাহাড় ধসে এক শিশু,
নিহত ও একই পরিবারের আরও 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে শহরের ঘুনারপাড়া এলাকায় একটি পাহাড় ধসে পাদদেশে থাকা একটি ঘরের ওপর পড়ে। এতে ওই ঘরে থাকা একই পরিবারের 5 জন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর লাশ ও 4 জনকে জীবিত উদ্ধার করে। সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে যাওয়ার পরে 5 জনের মধ্যে 4 জন হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আরেকজন ডেড বডি ফায়ার সার্ভিসের লোকজন সদর হাসপাতালে পৌঁছানো হয়েছে এবং আমরা জীবনের রিস্ক নিয়ে কার্যক্রম শেষ ইতি টানি। এদিকে ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত 2 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখেরও বেশি মানুষ। ভারী বর্ষণে সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। এদিকে ভারী বৃষ্টিতে শহরের বনরূপা এলাকায় পাহাড় ধসে বসতঘরের মাটির নিচে চাপা পড়ে আলিফ ও মিম নামে 2 শিশুর মৃত্যু হয়। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় চরম দুর্ভোগে পড়েন মানুষ। জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তরের মেয়র বিভিন্ন খাল দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে কমবে বৃষ্টি। নগরীর আকাশে আষাঢ়ের ঘন মেঘ, অতঃপর বর্ষার চিরায়ত রূপে বর্ষণে ছয়লাভ রাজধানী। বৃহস্পতিবার বিকেল থেকে সাময়িক বিরতিতে চলে অবিরাম ধারায়। অঝোর বৃষ্টিতে 400 বছরের পুরনো এ নগরীতে সীমাহীন নাগরিক দুর্ভোগ। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শুধু রাস্তা নয়, পানি উঠেছে ঘরেও, তলিয়ে যায় মহানগরীর বিভিন্ন সড়কও। ড্রেন উপরে বিল্ডিং করে 2 তলা 3 তলা বিল্ডিং করে ডেন্ডারে বড় ডেন্ডারে চাপায় ছোট করে ফেলাইছে। 2, 4, 5, 10টা অবৈধ দখলদারির কারণে হাজার হাজার বাড়িঘর পানিবন্দী হয়ে এক মাজা পানি তোলে। কালকে বিকালেও আমরা এক মাজা পানি তুলেছিলাম, সারা রাত আমরা পানিতে ছিলাম। সবসময় তো আমরা চালাই, ময়লা আবর্জনা পানি সবসময় থাকে, রাস্তায় কেউ এটা দেখেন। এদিকে পরিদর্শনে এসে ঢাকা উত্তরের মেয়র অভিযোগ করলেন, রাজধানীর খালগুলো ভূমিদস্যুদের কবলে চলে যাওয়ায় জলাবদ্ধতা নিরসন করা কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় খাল কিছু কিছু সরকারি এবং বেসরকারি হাউজিং গুলো দখল করে ফেলেছে। মানে এক ধরনের রাম রাজত্ব চলছে। উত্তর সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, ওয়াসার যে দায়িত্ব, রাজুকের যে দায়িত্ব, আপনারা প্রোঅ্যাক্টিভ হন। এইভাবে বৃষ্টিতে এলাকার লোক ভেসে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, এটা হবে না। আমাদের যদি অনুরোধ না শোনেন, সরকারের চেয়ে শক্তিশালী কেউ নয়। আমরা আমাদের অনুরোধ শুনতে বাধ্য করব। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বছরের এ সময়ে স্বাভাবিক বৃষ্টি হচ্ছে, তবে কয়েকদিনের মধ্যে বৃষ্টি কমে যাবে। বর্ষাকাল যেহেতু বৃষ্টিটা থাকবে, তবে আগামীকালের পর থেকে বৃষ্টির যেই ধরনের ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই ভারী বৃষ্টিপাতটা কিছুটা কমে যেতে শুরু করবে। একেবারেই যে কমে যাবে সেটা না। এদিকে দিনভর বৃষ্টির কারণে শুক্রবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। এতে নাগরিক দুর্ভোগ যেন আরো বেড়ে যায়। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বর্ষাকালে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। দুপুরে নগরীর মতিঝর্ণা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, সেখানকার প্রায় 1.5 শতাধিক বসতঘরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণগুলো চিহ্নিত করে উচ্ছেদ করা হয়। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। এদিকে পুরো বর্ষা মৌসুমে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। গত 9 জন পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে এ অভিযান শুরু হয়। ইয়াবা উদ্ধারের পাশাপাশি পাচারকারীদের গ্রেফতারে ভূমিকা রাখায় বিজেপি নায়েক আব্দুর রাজ্জাককে পরিকল্পিতভাবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি তুলে নিয়ে যায়। এমনকি সীমান্ত রীতিনীতি ভঙ্গ করে 16 সদস্যের সাদা পোশাকধারী বিজেপির দল তার উপর হামলা চালিয়েছিল। তাকে দেশে ফিরিয়ে আনার পর এসব তথ্য পেয়েছে বিজেপি। সকালে টেকনাফে 42 বিজেপি হেডকোয়ার্টারে সাংবাদিকদের এসব কথা জানান অধিনায়ক আবুজার আল জাহিদ। নায়েক রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিলখানা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলেও জানানো হয়।
9 দিনের মাথায় মিয়ানমার থেকে ফেরত আনা বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে টেকনাফ থেকে সড়ক পথে তাকে ঢাকায় পাঠানো হয়। তাকে যখন ধরতে আসে এবং সে যখন ধস্তাধস্তি করছিল তখন অ্যাকচুয়ালি তার নাকের এই সমস্যাটা, তাকে একটা কামড় দেওয়া হয় একটা, এবং পরবর্তীতে সে ওই জন্য উইক হয়ে যায়। এই সব কিছু বিবেচনা করে আমরা তাকে বিজিবি হাসপাতাল যেটা আছে ঢাকায়, ওটা আমরা সকালবেলা পাঠিয়ে দিয়েছি। এদিকে বিজিবি কর্মকর্তারা বলছেন তারা অনেকটা নিশ্চিত হয়েছেন পরিকল্পিতভাবেই বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এই রুটে ইয়াবা পাচার বন্ধে বড় ধরনের ভূমিকা রাখছিলেন নায়ক আব্দুর রাজ্জাক। ব্যবসাগুলা এই যারা করে তাদের এটাতে তাদের মানে সে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা অনুমেয়। তো সেটা একটা কারণ হতে পারে, সেটা আমার মনে হয় যে এটাও একটা কারণ হতে পারে। এদিকে তুলে নেওয়ার পর নায়ক আব্দুর রাজ্জাকের ছবি দিয়ে ফেসবুকে ছবি আপলোড করার ব্যাপারে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। আর এর জবাবে মিয়ানমার জানিয়েছে তৃতীয় কোনো পক্ষ এই ছবিটি প্রচার করেছে, কারণ যে ছবি ফেসবুকে আপলোড করা হয়েছিল তা তাদের ফেসবুক পেজ নয়। ছবিটা তো অবশ্যই আপনাদের ক্যাম্প থেকে তোলা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। এবং এই ছবিটা যদি, এবং সবচেয়ে বড় যে এটা আন্ডার তাদের কাস্টডিতে থাকার সময় ছবি বের হয়েছে, যেটা আমাদের আন্তর্জাতিক নিয়ম কানুনের এটা পরিপন্থী একটা ইয়ে। তারা বলেছে যে হ্যাঁ, তারাও ওই জিনিসটা নোটিশ করেছে যে হ্যাঁ, তাদের ক্যাম্প থেকে বেরিয়েছে এটা, তারা স্বীকার করেছে যে তাদের ক্যাম্পেই তোলা ছবি, এবং এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তারা গঠন করেছে। এক্ষেত্রে বিজিবি কর্মকর্তারা বলছেন সব দিক বিবেচনা করে তারা ফলপ্রসূ পতাকা বৈঠকের মাধ্যমে মূলত নায়ক আব্দুর রাজ্জাককে ফেরত আনতে পেরেছেন। কমল দে, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। ভৌগোলিক কারণে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করায় মাদক প্রতিরোধ বড় চ্যালেঞ্জ বলে মনে করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাই মাদক প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা ও সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে মাদক ব্যবসার সঙ্গে রাজনৈতিক ও প্রভাবশালী যারা জড়িত তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাদক পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন ও র্যালির পর এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি বের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। র্যালি শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে মাদক ব্যবসায়ীরা চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহার করে, যা মাদক নিয়ন্ত্রণের জন্য বড় চ্যালেঞ্জ। ট্রানজিটের একটি ঝুঁকিপূর্ণ জায়গাতে আমাদের অবস্থানটা, মাদক আমাদের মধ্যে থাকছে, আগামীতে থাকবে, সেটি কিন্তু থাকার পরিমাণটা কেমন হবে, এর এক্সটেন্টটা কেমন হবে, এটি বোধহয় একটু খতিয়ে দেখার ব্যাপার আছে। এছাড়া সামাজিক আন্দোলনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত সংসদ সদস্য থেকে শুরু করে প্রভাবশালীদের ছাড় না দেওয়ার জন্য সুপারিশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এমনকি শুনেছি আমাদের সংসদেও 2-4 জন রয়েছে বা 2-1 জনের কথা, কাউকে দয়া বা কাউকে করুণা করার কোনো স্কোপ নেই। এক্ষেত্রে কাউকে ছাড় না দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ইয়াবাটা আসে মায়ানমার থেকে, এটা আপনারা সবাই জানেন। মায়ানমার থেকে কিভাবে আসে সেটাও জানেন। সংসদ সদস্যর নাম যেভাবে আসছে, এগুলো তো যদি প্রমাণ আমরা পাই, আমরা কেউ ছাড় দিচ্ছি না তো। অনুষ্ঠান শেষে মাদক বিরোধী কয়েকটি সামাজিক সংগঠনের স্টল পরিদর্শন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। সরগরম গজ কাপড়, লেস ফিতার দোকান সহ দর্জিপাড়া। ভর্তি জটিলতা কাটিয়ে উঠতে পারছে না এবারের 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। পূর্বের ঘোষণা অনুযায়ী 25 জুন রাত 11:30টায় ভর্তির ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও ওয়েবসাইট হ্যাকের কারণে তা এখনো ঝুলে আছে। আর এজন্য কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতাকে দুষছেন অভিভাবক আর শিক্ষার্থীরা। এদিকে নতুন পদ্ধতি চালুর পূর্বে আরো ভালো করে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। সন্তানের সেরা সাফল্য নিশ্চিন্ত করতে পারেনি এই অভিভাবকদের। অনলাইনে ভর্তির আবেদনের সমস্যা কাটিয়ে এবার ফলাফল নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। ফল ঘোষণার নির্ধারিত সময়ে ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা দেখতে পান সাইটটির নাজুক নিরাপত্তা নিয়ে কৌতুক করে কে বা কারা হ্যাক করেছে। এতে বিপাকে পড়েন অভিভাবক আর শিক্ষার্থীরা। এখানে অনলাইনে 5টা কলেজে প্রেয়ার করছে এবং ফার্স্ট চয়েস দিছে, ইচ্ছা ওইখানে ভর্তি হবে, কিন্তু এখন রেজাল্ট না পাওয়ায় আমার ভর্তি এত জটিলতা হয়ে গেছে। অনেক ডিস্টার্ব ফিল করতেছি যে রেজাল্টটা কখন দেওয়ার, 25 তারিখ দেওয়ার, এখন রেজাল্টটা হাতে পাইনি।
এ ধরনের পরিস্থিতিতে ভুক্তভোগীদের অভিযোগের তীর বোর্ড কর্তৃপক্ষের দিকেই। যথেষ্ট দক্ষতার অভাব না থাকলে যদি একটা ওয়েবসাইট হ্যাক হয় এত দীর্ঘ সময় লাগার কথা না, এবং যে জিনিসটা প্রসেসিং করার কথা আগে এত সময় লাগার কথা না। আমরা টেনশনে আছি, অভিভাবক যারা আছে টেনশনে আছি, গাফিলতি হচ্ছে কেন এই সরকারি কাজে। সেইখানে দেখি যে তাদের লোকজনই নাই, কেউই নাই। ভর্তি প্রক্রিয়াকে ডিজিটালাইজ করাকে স্বাগত জানালেও এমন বিড়ম্বনা এড়াতে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে কোনো প্রযুক্তি কিংবা নিয়ম প্রথম যখন সূচনা করা হয় আরো অনেক চেষ্টা করে এটাকে শুদ্ধ করতে হবে, যাতে সারা দেশের মানুষ উৎকণ্ঠায় না থাকে এবং এর ফলে তাদের আবার আস্থা, সিস্টেমের প্রতি তো আস্থাও আসতে হবে। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি বোর্ড সংশ্লিষ্ট কাউকে। তবে ওয়েবসাইটে জানানো হয়েছে 26 জুন শুক্রবার রাত 11:30টায় ভর্তির ফলাফল প্রকাশ করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে 13 বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয়রা 2 যুবককে পুলিশে সোপর্দ করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে বলে দাবি নির্যাতিতার পরিবারের। তবে পুলিশ বলছে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নির্যাতিতা জানায়, গত 18 জুন নিজের বাড়ি থেকে মুখ চেপে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সদর উপজেলার রাব্বি, রনি সহ অজ্ঞাত আরো 2 যুবক। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরে নির্যাতিতার বাবা মা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। যখন আমাকে রুমাল দিয়ে চিপে ধরে তখন 4 জন ছেলে আসছিল। কিছু দূর গিয়ে আমি আর কিছু বলতে পারি না। এ ঘটনার পরপরই এলাকাবাসী রাব্বি ও রনিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে, কিন্তু স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার ভাইয়ের। এছাড়া এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও নির্যাতিতার পরিবারের অভিযোগ তাদের বারবার মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা ছেলে 3টাকে ধরছি, পুলিশ নিয়ে গেল, নিয়ে যায় ফিরে আবার ছাড়ি দিল। তেল আনতে গেছি, কেরোসিন তেল দেখা পাই কি বলতেছে, কত এখন আমার বেটা মাস্তান গুন্ডা হয়ে বাইরাবে, বাইরিয়া মারি দিবে, এইদিকে করবে, কে আছে রক্ষা করার তখন দেখবো। তবে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি দুজনকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলার যে মূল আসামি 2 জন এফআইআর নামে রাব্বি এবং রবিন নামে আমরা 2 জনকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করি। আর এজাহার নামে ওরা আরো অজ্ঞাতনামা 2 জনের নাম পেয়ে গেছি। মামলাটি তদন্তাধীন আছে। এদিকে চিকিৎসক জানান, কিশোরীর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেও এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি। রিপোর্টগুলো আসবে, আসার পর আমার কাছে আসবে, উনি সহ আসবেন মহিলা ডাক্তার নিয়ে, তখন বসে আমরা রিপোর্ট করব। গত 20 জুন নির্যাতিতার মা বাদী হয়ে 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সময় সংবাদ, দিনাজপুর। বাংলাদেশে আইনের শাসনে দুর্বলতা, সরকারি কর্মকর্তা সহ ব্যক্তি পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন এবং বিচারহীনতাকে উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক 2014 বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করেন। এতে দেশে অরাজকতা তদন্তে সরকারি উদ্যোগও সীমিত বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, এনজিওগুলোর উপর নানা বিধিনিষেধ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগের অভাব, লিঙ্গ বৈষম্য সহ দুর্নীতি এবং বিচার ব্যবস্থার দুর্বলতার কথাও উল্লেখ করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম নভাস্কি যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান। 2014 elections in Bangladesh, we have been বাংলাদেশে 2014 সালের জাতীয় নির্বাচনের 1 বছর পূর্তির পর থেকেই দেশটির রাজনৈতিক নেতৃত্ব এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আসছি। আমরা তাদেরকে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র সবসময় যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। ঈদের সময় শহরবাসী পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামমুখী হয়। ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু পরিবার পরিজনদের সঙ্গে কাটাতে ছুটে আসেন দেশে। তবে এ সময় বিমানসহ অন্য এয়ারলাইন্সে টিকিটের মূল্য বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এরপরও দেশের টানে ছুটে আসেন তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
ঈদের বাকি সপ্তাহ 3 ফলে দেশে আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দময় সময়টুকু কাটাতে বাংলাদেশে যাওয়ার হিড়িক বেড়েছে। ঈদের প্রায় একই সময়ে ব্রিটেনে সামার হলিডে যেন অনেকের কাছে বাড়তি পাওয়া। এই সময় দেশে যাচ্ছি কারণ বাচ্চাদের হলিডে, ঈদও আছে, আর মা বাবা দেশে আছে, বন্ধু বান্ধব সবাই দেশে। ঈদের যে আমেজ বাংলাদেশে, আমাদের দেশে, এই আমেজটা আসলে এখানে পাওয়া যায় না। এই জন্যই ঈদের সময় দেশে যাওয়া। লোক অনেক আনন্দিত যে সামার হলিডের সময়ই আমাদের এবারের ঈদটা, এই জন্য দুইটা মিলিয়ে সবার একটা উৎসাহ যে আমরা দেশে যাব, এই হলিডের সময় আমরা গিয়ে হলিডেও কাটাবো, ঈদটাও উদযাপন করতে পারবো। এয়ার টিকিট বুকিং দিতে প্রবাসীরা ছুটে যাচ্ছেন ট্রাভেল এজেন্সিগুলোতে। তবে বিমানের সবকটি সিট বুকিং হওয়ায় অন্যান্য এয়ারলাইন্সে বুকিং দিচ্ছেন অনেকেই। কাস্টমারের চাহিদা যে যেমনি ভাবে নিতে চায়, তা আমরা কিন্তু বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের প্রতিটা এয়ারলাইন্সের টিকিট সেল করতেছি বেশি বেশি করে ঈদের মৌসুমের জন্য। ঈদের মৌসুমে বিমান বাংলাদেশ সহ অন্যান্য এয়ার টিকিটের মূল্য বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এ নিয়ে যাত্রী সহ ট্রাভেল ব্যবসায়ীদের মাঝেও রয়েছে ক্ষোভ। ঈদ এবং সামার হলিডে একই সময় হওয়ায় ব্রিটেন থেকে এবারেই অধিক সংখ্যক প্রবাসী যাচ্ছেন বাংলাদেশে। ঈদের আনন্দটুকু প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে এখনই তারা টিকিট বুকিং দিচ্ছেন পছন্দের এয়ারলাইন্সগুলোতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে অন্তত 20 কোটি টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প জব্দ করেছে সিআইডি পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সিআইডি কর্মকর্তারা জানান, এর আগে আটক এক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্ট্যাম্পগুলো জব্দ করা হয়। তারা আরও জানান, মিরপুরে মাজার রোডের একটি বাড়ির 2য় তলায় কারখানায় নকল স্ট্যাম্প ছাপা হতো। একদিন নজরদারির পর বিকেলে বাসাটির তালা ভেঙে এগুলো জব্দ করা হয়। রমজানের দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসেন কেনাকাটা করতে। বিকেলের দিকে বেশি ভিড় দেখা যায় শাড়ি ও পাঞ্জাবির দোকানে। বিক্রেতারা জানান, এবার ঈদে কেনাকাটায় নারীরা বেশিরভাগই বেছে নিচ্ছেন শাড়ি। অন্যদিকে ছেলেদের পছন্দে রয়েছে নতুন নতুন স্টাইলের আর কালেকশনের শার্ট। তবে এবার ঈদের পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। শবে বরাতের পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজধানীর গজ কাপড়, লেস ফিতার দোকান সহ দর্জিপাড়া। নিজস্ব ডিজাইন, সে সঙ্গে সঠিক মাপে ঈদের পোশাকটি বানাতে এখন অনেকেই ছুটছেন এসব দোকানে। আর কাপড়ের সাথে মিলিয়ে লেস ফিতার দোকানের চোখ ধাঁধানো বাহারি লেসে আটকে যাচ্ছে ক্রেতার চোখ। ঈদকে ঘিরে দর্জিপাড়ার চিরচেনা ব্যস্ততার যেন অন্ত নেই। গজ কাপড় থেকে শুরু করে দর্জিপাড়ার ব্যস্ততার খবর জানাচ্ছেন মৌসুমী ইসলাম। ঈদের নিজের ডিজাইন করা পোশাকই অনেকের প্রথম পছন্দ। তাই তো পছন্দের পোশাকটি বানাতে গজ কাপড়ের দোকানে এখন তরুণী সহ সব বয়সী নারীদের ভিড়। বর্ষা মৌসুম, সেই সাথে গরমের কারণে এবার সুতি, ভয়েলের মাঝে এমব্রয়ডারি, চুমকি, পুঁতির কারুকাজের পাশাপাশি চলছে এক কালার জর্জেট আর শিফন। ডিজাইন করে নিজের কাপড়গুলো পরতে পছন্দ করি, সো ফিটিং ভালো হয়। বেশি দেরি হলে তো কাপড় নিতে চায় না, সেজন্য আগে ভাগে সব কাপড় কিনে ফেললাম। নেটের কাজ করা, জর্জেটের কাজ করা, এই কাপড়গুলা বেশি বিক্রি হয়। নিজের ডিজাইন করা পোশাকটি সব থেকে আলাদা ও আকর্ষণীয় করতে গজ কাপড়ের সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে জমকালো লেস, ডিজাইন করা শো বোতাম সহ রং বেরঙের টার্সেল। নেটে দেখে দেখে অনেক নিজের মতো ডিজাইন করে এখান থেকে লেস কিনে নিজের পছন্দ মতো করে বানাই। রেডিমেড ওভাবে পরা হয় না, কারণে আর কি লেস সুন্দর দেখে নিজের পছন্দ মতো ম্যাচ করে নিচ্ছি। 15 বা 20 পরে তো অর্ডার নিচ্ছে না, তখন এই জন্য এই টাইমটা এখন আমাদের একটু ব্যস্ত থাকতে হয় আর কি। কাপড় আর লেস ফিতার দোকান থেকে মনের মতো নকশা, বুনন আর সঠিক মাপ দিয়ে ঈদের পোশাকটি বানিয়ে নিতে ক্রেতারা ছুটছেন দর্জিপাড়ায়। গ্রাহকের মনের মতো নকশার পোশাকটি বানাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। নিচে অনেক গ্রাউন্ড ড্রেসগুলো আর কোটি সিস্টেম কোটি আছে, তারপরে মনে করলেন অনেক গর্জিয়াস এক কালারের মধ্যে গ্রাউন্ড, ওগুলাই হচ্ছে এখন। 15 রোজা পর্যন্ত কাপড়ের অর্ডার নেওয়া হলেও দর্জিদের এই ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে এক দোকান মালিককে 4 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে পুরান ঢাকার মৌলভীবাজারের আব্দুর রশিদ অ্যান্ড সন্স নামের পাইকারি গুঁড়ো দুধ বিক্রির দোকানে অভিযান চালায় র্যাব। এ সময় সঠিক কাগজপত্র ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় দোকান ও একটি গুদাম সিলগালা করে আদালত।
পরে পাটুয়াটুলির নিউ শাহী দিল্লি সুইটস নামের একটি সেমাই ও ইফতার সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালায় আদালত। লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দোকান মালিককে 4 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া উৎপাদিত অস্বাস্থ্যকর বিভিন্ন খাবার ধ্বংস করা হয়। ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 70-এ দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও জম্মু কাশ্মীরে বন্যার পানি ও ভূমিধসের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে গুজরাটের সৌরাষ্ট্র এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরি জেলায় 60টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসের কারণে অধিবাসীদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। বন্যার পানিতে বিভিন্ন সড়কে আটকে পড়া বাসযাত্রীদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। এদিকে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ফলে উত্তরাঞ্চলের জম্মু কাশ্মীরের জাতীয় মহাসড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বহু যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় লিও শহরে জঙ্গি হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অপরজনকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে শহরের একটি গ্যাস কারখানায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে বলেও জানায় স্থানীয়রা। হামলার পর কারখানাটির কাছ থেকে একজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ইসলামপন্থী একটি পতাকা উদ্ধার করা হয়। হামলাকারীরা পুরো কারখানাটি ধ্বংস করে দিতে চেয়েছিল বলে ব্রাসেলসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। ইইউ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামে থাকা ওলাদ তার সফর সংক্ষিপ্ত করেই শুক্রবারই প্যারিসের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 15 বছর পূর্তি আজ। 2000 সালের এই দিনে টেস্ট ক্রিকেটের এলিট পরিবারে নাম লেখায় বাংলাদেশের ক্রিকেট। তবে টেস্টে টাইগারদের পারফরম্যান্স প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেনি, এমনটাই মন্তব্য তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর। আইসিসি মিটিং এর আগে আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ায় গিয়েছি, আমি নিউজিল্যান্ডে গিয়েছি, আমি সাউথ আফ্রিকায় গিয়েছি। এইভাবে আমরা বিভিন্ন দেশে গিয়েছিলাম। যে আমাদের সেই লবিংটা আমরা করেছি। আইসিসির বার্ষিক সাধারণ সভায় যখন বাংলাদেশের প্রস্তাবনাটা আসে তখন কিন্তু আমরা একটা ভোটও আমাদের বিপক্ষে ছিল না। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা যখন আপনি সেই স্বীকৃতিটা পান তারপরে আপনি টেস্টের জন্য আবেদন করেন। বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় ধরনের ব্যত্যয় ঘটে গেছে, কারণ আমরা আগে আমরা টেস্ট মর্যাদা পেলাম, পরবর্তীতে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটের স্বীকৃতি পেলাম না। ঘরোয়া ক্রিকেটের যে কাঠামো আছে সেইভাবে যেহেতু আমরা এটাকে সাজাতে পারছি না, সেই কারণে আমরা সেই প্রত্যাশিত ফলও পাচ্ছি না টেস্ট পর্যায়ে। এই যে ট্যালেন্টগুলো যে আসছে এটাকে টেস্টের জন্য কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। কোপা আমেরিকার খবর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে তাদেরই সাবেক কোচ হোসে পেকারম্যানের দলের বিপক্ষে লড়াই করতে হবে মেসিকে। ভিনা দেল মারেতে বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে ম্যাচটি। 2006-এর জার্মানি বিশ্বকাপে পেকারম্যানের অধীনেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলেছিলেন মেসি। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে আলবি সেলেস্তেরাই। এর আগে আসরের 8 বারের দেখায় 6 বারই জয় তুলে নিয়েছে তারা। সেই সঙ্গে কলম্বিয়ার বিপক্ষে আক্রমণ ভাগ সামলাতে মেসি ছাড়াও অ্যাগুয়েরো, হিগুয়েন, তেভেজরাও আছেন দারুণ ছন্দে। তাই সেমিফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়তে চাইবে আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনা বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলেই জয় তুলে নিতে চায় পেকারম্যানের কলম্বিয়া। সেই সঙ্গে দলে আছেন হামেস রদ্রিগেজের মতো তারকা ফুটবলার। তাই জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না কলম্বিয়া। সন্ধ্যার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজার বান্দরবানে ঢল ও পাহাড় ধসে 6 জনের মৃত্যু, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক লাখ মানুষ পানিবন্দী, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে স্থানীয় প্রশাসনের অভিযান, পুরো বর্ষা মৌসুমে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা। ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তারে ভূমিকা রাখায় নায়েক রাজ্জাককে অপহরণ করে বিজেপি, চালানো হয় হামলাও। চিকিৎসার জন্য আনা হচ্ছে পিলখানায়। ভৌগোলিক কারণে দেশে মাদক প্রতিরোধ বড় চ্যালেঞ্জ, মত সংশ্লিষ্টদের। জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। মাদক পাচার প্রতিরোধ দিবসে বর্ণাঢ্য র্যালি।
এবং ওয়েবসাইট হ্যাকড হওয়ায় প্রকাশ হয়নি 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল। কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতাকেই দুষছেন অভিভাবক শিক্ষার্থীরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।